বাংলাদেশের চামড়া খাত অপার সম্ভাবনাময় একটি খাত, কিন্তু পরিবেশসম্মত উপায়ে চামড়া প্রক্রিয়াজাত না করা, সিইটিপি সঠিকভাবে কার্যকর না থাকা, বর্জ্য অব্যবস্থাপনা, শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষার ঘাটতি এবং শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়নের অভাবে আমাদের চামড়া খাত বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছে। তাই চামড়া খাতের বর্তমান সংকট নিরসনে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বিল্ডিং এ সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পটি পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য চামড়া শিল্প শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও পরিবেশগত মান বজায় রেখে একটি টেকসই চামড়া শিল্প গড়ে তোলা। এই লক্ষ্যে চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব ও অধিকার নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে আছেন মোহাম্মদ গোলাম শাহনেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক, সিইটিপি; মোহাম্মদ শাহিন আহমেদ, চেয়ারম্যান, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ; আবুল কালাম আজাদ, সভাপতি, ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন; এবং এআর চৌধুরী রিপন, নির্বাহী পরিচালক, ঐশী ফাউন্ডেশন। জনাব মোহাম্মদ গোলাম শাহনেওয়াজ, বহু বছর ধরে চামড়া শিল্পের সাথে জড়িত আছেন এবং নানা কর্মকাণ্ড করেছেন আপনার এই জীবনে। ট্যানারি শিল্পের পরিবেশগত দূষণ রোধে হাইকোর্টের যে নির্দেশনাগুলো রয়েছে সেটা নিয়ে একটু বলবেন। আর এই শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যাতে পরিবেশ সংক্রান্ত দেশের বিদ্যমান আইনগুলো যথাযথভাবে মেনে চলে, সে ব্যাপারে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে সেটা নিয়ে একটু বলবেন। ধন্যবাদ। হাইকোর্টের যে 4টা রুলস আছে তার প্রথম রুলসটা হচ্ছে ক্রোম যে সেপারেশন, যেটা একটা ক্রোমের লাইন, একটা হচ্ছে জেনারেল লাইন, এটা একটা হাইকোর্টের রুলস। দ্বিতীয় রুলসটা হচ্ছে স্ক্রিনিং, সেটা সাধারণত 3টা মেজারমেন্ট সেট করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে 6 মিলিমিটার, একটা 12 মিলিমিটার, একটা 25 মিলিমিটার, এবং এটা ফিক্সড অবস্থায় থাকতে হবে। থার্ড যেটা আছে ডিসল্টিং, এবং এরপরে আছে সেডিমেন্টেশন। এটাই হচ্ছে হাইকোর্টের রুলস। এবং এই হাইকোর্টের রুলস আমার এখানে 141টা ট্যানারি থেকে আমার ইফুল্যান্ডটা আমার সিটিভিতে আসছে। তারা এটা সঠিক মতো পালন করছে কিনা তার জন্য আমার কোম্পানির একটা শক্তিশালী মনিটরিং টিম আছে। তারা রেগুলার প্রতিদিন বিভিন্ন ট্যানারিগুলোতে ভিজিট করছে, এবং ভিজিট করার পরে যদি কোনো জায়গাতে অসঙ্গতি পায় এই হাইকোর্টের রুলসের, তখন তাদেরকে ভার্বালি ওখানে তাদেরকে বলা হয়, এবং পাশাপাশি তাদেরকে ছবিসহ চিঠি দেওয়া হয়, এবং একটা সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে এটা রেকটিফিকেশন করতে হবে। দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই, প্রায় 99% ক্ষেত্রেই তারা ওই নির্দিষ্ট টাইমের মধ্যে ওটা সংশোধন করে ফেলে আর কি। আমরা একটা জিনিস যেটা করছি, আমরা আমাদের কোম্পানিতে মত বিনিময় প্রোগ্রামটা করি। আমরা এটা প্রতি মাসেই 2-3টা সেশন হয়। আমরা ট্যানারি থেকে লেদার ইঞ্জিনিয়ার, ড্রামম্যান এবং ইভেন ওনাররাও তাদেরকে ইনভাইট করে নিয়ে আসি, এবং হাইকোর্টের রুলসের পাশাপাশি অন্যান্য ইস্যুস নিয়েওগুলো আমরা আলাপ করি। কারণ এটা তো আপনি জানেন যে অনেকগুলো টেকনিক্যাল ইস্যুস আছে এখানে কেমিক্যাল রিয়াকশনের ব্যাপার আছে, প্রি ট্রিটমেন্টের আসলে কার্যকারিতা কী, প্রি ট্রিটমেন্ট করলে কি সুবিধা হয়, এগুলো সব নিয়ে আমরা আলোচনা করি। এবং এই মোটিভেশনের কারণে দেখা গেছে সম্প্রতি সময়ে বেশ আমরা ভালো ইমপ্রুভমেন্ট পেয়েছি। যার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমরা এই মাসে আমাদের যে পরিবেশের থেকে যে ল্যাব রিপোর্টটা পেয়েছি, সেটা হচ্ছে ক্রোমের লেভেলটা আমরা 3.01-এ আনতে সক্ষম হয়েছি, যেটা গত জানুয়ারিতেও ছিল 30। এবং আমাদের এখানে বিওডি লেভেলটাও 100 নিচে আমরা নামাতে সক্ষম হয়েছি, 96-এ আসছে, যেটা সবসময় আমাকে 200 বা 300-র উপরে থাকতো আর কি। ধন্যবাদ। আচ্ছা, আবার শুনবো আপনার কথা। মোহাম্মদ শাহিন আহমেদ, আমাদের একটু বলবেন ট্যানারির বর্জ্যে পরিবেশ দূষণের রোধে হাইকোর্টের নির্দেশনা পরিপালনের জন্য ট্যানার্স অ্যাসোসিয়েশন কী উদ্যোগ গ্রহণ করেছে, এবং আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে ট্যানারি মালিকরা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার জনপ্রিয় অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে আমাদের যে 4টা প্রতিপালন হাইকোর্টের, সেটা কিন্তু আপনার প্রত্যেকটি ট্যানারি আপনার এটা বাউন্ড যে এটা মেনটেন করতে হবে। আমরা প্রথম বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন আমরা একটা মনিটরিং সেল করি। আমরা সেই সেলের মাধ্যমে আমরা আমাদের যে স্টাফ আছে অ্যাসোসিয়েশনে, তারা কিন্তু সার্বক্ষণিকভাবে আপনার মনিটর করছিলেন, এবং সেখানে কিন্তু আমরা
এ এবং বি সি গ্রেড করে আমরা কিন্তু ট্যানারিগুলোকে আমরা পর্যায়ক্রমে নিয়ে এসেছি যে কোন ট্যানারিগুলো মানে ডিসচার্জ খুব খারাপভাবে করছে, অর্থাৎ আপনার যে বার স্কিন ঠিক মতন করছে না, যে সলিড পার্টিকেলগুলো আমরা লিকুইড ওয়েস্টের মাধ্যমে আমরা ডিসচার্জ করছি, সেটা কিন্তু সিটিপিতে কোনোভাবে যাওয়া কাম্য নয়। এইখানেই 3টি বার আপনার দেওয়া হয়েছে, 6, 12 এবং এইভাবে আপনার 25। প্রত্যেকটি ট্যানারি যে সময় আমরা মনিটরিং শুরু করলাম ওই সময় কিন্তু এই বার স্ক্রিন আপনার ফিক্সড করে হলো। দেখা গেল যে আপনার ওই আমার যে সলিড পার্টিকেলগুলো আমি কিন্তু সিটিপিতে কোনোভাবেই আমরা ডিসচার্জ করছি না, অর্থাৎ ওইখানেই আমরা ইন হাউস আমরা এটা প্রোটেক্ট করছি। সকল ট্যানারি মালিকদের আমরা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা কিন্তু ট্যানার্স অ্যাসোসিয়েশন আমরা 7টি প্রোগ্রাম করি। সেই 7টি প্রোগ্রামের ভিতরে 70টি ট্যানারিকে প্রশিক্ষণ প্রদান করি। এইখানে প্রায় 140 জন প্রতিনিধি ছিলেন, ট্যানারি শ্রমিক, কর্মচারী এবং মালিকবৃন্দ। এখানে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা কিভাবে আপনার এই হাইকোর্টের 4টি অর্ডার সেটা পালন করতে হবে সেটা আমরা বাস্তবায়ন করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিই। আমাদের কিন্তু আসলে সেন্ট্রাল ক্রোম রিকভারি প্ল্যান কোনো কার্যকর নেই। ECR 23-তে বলা হয়েছে যে পার্সোনাল আপনার ক্রোম রিকভারি প্ল্যান আপনার করতে হবে। তো অনেক ছোট ছোট ট্যানার আছে, তাদের আসলে সেই সক্ষমতা নেই আপনার এই ক্রোম রিকভারি প্ল্যান করার জন্য। এখানে আপনার ফাইন্যান্সিয়াল আসলে সাপোর্ট দরকার। শুধু আমরা লিকুইড ওয়েস্ট এবং সলিড ওয়েস্টের জন্য আমরা আজকে যে সনদগুলো আমাদের পাওয়ার কথা সেই সনদগুলো পাচ্ছি না। তো আমরা মনে করি যে যদি আমরা লিকুইড ওয়েস্ট এবং সলিড ওয়েস্ট যদি আমরা কনফার্ম করতে পারি খুব অল্প সময়ের ভিতরে, যে লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেটের কথা বলছি সেটা কিন্তু আমরা পেতে সক্ষম হব। আবার শুনবো আপনার কথা। জনাব আবুল কালাম আজাদ, ট্যানারি শিল্পে পরিবেশ দূষণের প্রভাবে শ্রমিকরা কি ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে? ধন্যবাদ বাবু ভাই। আমার মনে হয় যে পরিবেশের দূষণের কারণে শুধুমাত্র শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, এখানে চামড়া শিল্পের সাথে সংশ্লিষ্ট মালিক, শ্রমিক, কর্মচারী সবাই ক্ষতিগ্রস্ত। সবার জন্যই এটা সমস্যা। এটি আমাদের লেদার ইন্ডাস্ট্রিটা, এটা আমাদের মালিক বা শ্রমিক কারণ না, প্রকৃতি ন্যাচারালি এটা হচ্ছে একটা হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রি। এখানে অনেক ধরনের কেমিক্যাল ইউজ হয় যেগুলি যে কোনো কেমিক্যালই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মূলত বিশেষ কারখানার মধ্যে যেমন ডাস্ট হয়, ডাস্টগুলো কিন্তু নাকে মুখে যায়, তো সেখানে যদি মাস্ক থাকে তাহলে কম যায়। তারপরে যদি মনে করেন এখানে যদি অতিরিক্ত হিট থাকে সেটাও কিন্তু একটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর করে। আবার যদি সাউন্ডটা বেশি হয় সেটা কিন্তু কানের প্রবলেম করে। তো প্রবলেম এগুলি রেখেই যেটা হচ্ছে আমরা যেটা দেখেছি সেটা হলো মূলত শ্বাসকষ্টের রোগটাই বেশি, কারণ ডাস্টের কারণে হয়, ডিসেন্ট্রিটাও হয়, হাইপার টেনশনটা আছে এবং চর্মরোগটা খুব একেবারে প্রকট আকারেই থাকে। আর ধরেন এইভাবে ক্যান্সারের কথাগুলো বলা হয়, আমাদের এখানে ক্যান্সার এখন তো বাংলাদেশে অনেক জায়গায় ক্যান্সারের অনেক রোগী হয়। আমাদের এখানে ইভেন টেকনিশিয়ানদের মধ্যেও যারা লেদার ইঞ্জিনিয়ার তাদের মধ্যেও ক্যান্সারের 2-1 আমাদের এখানে আক্রান্ত হয়েছেন এবং আনফর্চুনেটলি তাদেরকে আমরা হারিয়েছি। শ্রমিকদের মধ্যেও হয়। ওই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা যদি একটু উন্নত হইতো তাহলে রোগবালাই অনেকটা কমে যেত আর কি। প্রকৃত জীবন ফাউন্ডেশনকে ধন্যবাদ দিতেই হয় যে আপনারা অন্তত কয়েকটা অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবেশ সম্পর্কে এলাকার লোকজন এবং আমাদের ম্যানেজমেন্ট, আমরা শ্রমিকরা সবাই কিন্তু আমরা কিছুটা হলে আগের থেকে সচেতন হচ্ছি আর কি। শ্রমিকদেরকেও সেখানে সচেতন করতে হবে, অ্যাপ্রন দিলে যাতে অ্যাপ্রন পরে এবং শ্রমিকরা যাতে এই সমস্ত কেমিক্যাল যেভাবে বলে, যেভাবে ম্যানেজমেন্ট বলে সেভাবে যাতে ডিল করে, তাহলে আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে। এটি হলো ভালো দিক আর কি। আবার ফিরে আসবো আপনার। থ্যাংক ইউ। এয়ার চৌধুরী রিপন, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত বিল্ডিং এ সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ, যেটা নিয়ে কাজ করছেন আপনারা, প্রকল্পটি ট্যানারি শিল্পের পরিবেশগত কমপ্লায়েন্স নিশ্চিত করবে এবং পরিবেশগত দূষণের প্রভাবে শ্রমিকদের সমস্যাগুলো নিরসনে এই প্রকল্প কি কাজ করছে? ধন্যবাদ আপনাকে। বিল্ডিং সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ এই প্রকল্পটি 3 বছর মেয়াদী একটি প্রকল্প, যেটা গত বছর মার্চের 2023 সাল থেকে শুরু হয়েছে এবং 2026 সাল পর্যন্ত চলবে। এই প্রকল্পের মাধ্যমে সাভার, গাজীপুর এবং ভৈরবের যে ক্ষুদ্র জুতা শিল্পের ওই এলাকাগুলোকে বেছে নিয়েছি এবং এই প্রকল্পের মাধ্যমে সোশ্যাল ডায়ালগকে প্রমোট করা, ডিসেন্ট ওয়ার্ককে প্রমোট করা। এই প্রকল্পের ভিতর দিয়ে যে সমস্ত স্টেক হোল্ডারগুলো রয়েছে, পার্টিকুলারলি ইন্ডাস্ট্রি, গভর্নমেন্টস, ট্রেড ইউনিয়ন, লোকাল কমিউনিটি, সবাইকে এক জায়গায় এনে সেন্সিটাইজেশন, ক্যাপাসিটি বিল্ডিং সহ
যে সমস্ত ইস্যুসগুলো রয়েছে শ্রমমান এবং সোশ্যাল কমপ্লায়েন্স এবং এনভায়রনমেন্ট কমপ্লায়েন্স, সেগুলোর যে ইস্যুগুলো সেগুলো এক জায়গায় আলোচনা করা এবং শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি করা, হাইকোর্টের যেই কিছু নির্দেশনা রয়েছে সেগুলো কীভাবে সমন্বিতভাবে অ্যাড্রেস করা যায়, যে এই সেক্টরকে কীভাবে সবুজ এবং জাস্ট ট্রানজিশনের রাস্তায় নিয়ে যাওয়া যায় তার জন্য সহযোগিতা করা। এবং এই কাজটি করতে লেদার ডেভেলপমেন্ট ফোরাম একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেখানে গভর্নমেন্টের থেকে শুরু করে আমাদের যে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনস যারা রয়েছেন, ট্রেড ইউনিয়ন প্লাস সিএসওস, তারা সবাই মিলে এই নীতি নির্ধারণ জায়গাগুলো কী কী করলে এই সেক্টরটাকে সাস্টেনেবল করা যায়, এটাকে লেবার ফ্রেন্ডলি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সহ এটাকে ইকোনমিক্যালি মোর ভায়াবল। কারণ এই ইন্ডাস্ট্রিটাকে গার্মেন্টস সেক্টরের পরে রাষ্ট্রীয়ভাবে মনে করা হচ্ছে যে এটা অনেক সম্ভাবনা খাত, সুতরাং এটাকে যদি আগিয়ে নিতে যায় সবার একটা কালেকটিভ এফোর্ট দরকার। LWG সার্টিফিকেশন সহ যে সমস্ত এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্সগুলো রয়েছে, সুতরাং এগুলোকে যদি অর্জন করতে হয় তাহলে আমাদেরকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ হাঁটতে হবে। কারখানার ভিতরেও যেরকম কর্মপরিবেশ দরকার, কারখানার বাইরে কমিউনিটি পর্যায়ে হেলথ ইস্যুস যে সমস্ত ইম্প্যাক্টগুলো সেগুলোকে সমন্বিতভাবে অ্যাড্রেস করা দরকার। সুতরাং বিভিন্ন ডায়ালগের মাধ্যমে আমরা ধীরে ধীরে একটা জায়গায় গিয়ে আমরা এই রিফর্মসগুলো যাতে করে একটা যাতে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যে সাস্টেনেবল লেদার সেক্টরটাকে পৌঁছতে হবে, তার জন্যই এই সাপোর্টটা দেওয়ার জন্যই এই প্রকল্পটা কাজ করছে। আবার ফিরে আসবো আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ গোলাম শাহনওয়াজ, ট্যানারি শিল্পের কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনায় সরকার কি কাজ করছে? সিইটিপি সম্পূর্ণভাবে কার্যকর করা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পাবলিক ও প্রাইভেট পার্টনারশিপ নিয়ে সরকারের পরিকল্পনা কি, এবং কঠিন বর্জ্য রিসাইকেল বা রিইউজের জন্য আপনাদের পরিকল্পনা কি? আমরা ইউরোপিয়ান কমিশন এর মাধ্যমে একটা ফুল অ্যাসেসমেন্ট করার জন্য একটা প্রপোজাল পাঠায় আর কি, এবং তারা এটা এগ্রি করে এবং এটা অলরেডি টেন্ডার হয়ে গেছে। 5টা ইউরোপিয়ান কোম্পানিকে টেন্ডার ওপেন করা হয়েছিল, এর মধ্যে একজন কোয়ালিফাইড সাপ্লায়ার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তারা কাজ পেয়েছে এবং আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে এটা ফুল অ্যাসেসমেন্ট উইথ ড্রয়িং ডিজাইনটা হয়ে যাবে এবং এটা তারা ফান্ড এটা আমাদেরকে ফ্রি অফ কস্ট করে দিচ্ছে আর কি। তা আমরা যেটা চিন্তা করছি এটাকে বেস ধরে পরবর্তীতে আমরা রেকটিফিকেশন এবং আপগ্রেডেশনে আমরা যাব। ট্যানারি প্রিট্রিটমেন্টের পাশাপাশি আমার সিটিপিতে বিশেষ করে EPS 1, 2, 3 এই জায়গাগুলোতে ক্রম রিকভারি ব্যবস্থা করতে হবে। যে বায়োলজিক্যাল ট্রিটমেন্টের পরে আমি কিন্তু এটা আউটলেট দিয়ে নদীতে রিভারে আমি ট্রান্সফার করছি। আমরা ইন বিটুইন যদি আমি এখানে টারশারি ট্রিটমেন্টের ব্যবস্থা আমি করতে পারি তাহলে কিন্তু আমি DOE এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা পৌঁছে যেতে পারবো। সলিড ওয়েস্টটা একটা বড় ধরনের চ্যালেঞ্জিং। ডাম্পিং ইয়ার্ডে আমার এখানে 6 একর জায়গা, 6 একর জায়গার মধ্যে আপনি যদি প্রতি বছর 90,000 মেট্রিক টন পড়ে তাহলে এখানে স্থান সংকলন হওয়ার কথা না। এটাকে কি করতে হবে? এটাকে আপনার রিসাইকেল প্রজেক্ট করতে হবে এবং এই ডাম্পিং ইয়ার্ডে অনলি আপনার ধরেন 5% আপনার যেগুলো আনইউজড ডাম্পিং সেটা এখানে আসবে এবং সেটার জন্য সেফ ল্যান্ড ফিল করতে হবে। পরিবেশ থেকে একটা ফান্ড পেয়েছি, আমরা আগামী বছর আমরা ফ্রম দ্য বিগিনিং আমরা সেফ ল্যান্ড ফিল্ডের কাজ শুরু করব। ওখানে 90,000 মেট্রিক টন যে সলিড ওয়েস্ট পড়ছে এর 50 থেকে 60% আপনার ফ্লেশিং। এই ফ্লেশিং থেকে পলিটি ফিড করা যায়, ট্যালো করা যায়, আপনি এটাকে ফিশ ফিড হিসেবে ইউজ করতে পারেন। স্লাস থেকে টাইলস, যেমন এপেক্স ট্যানারিতে আপনি শহীদপুরে অলরেডি গেলে দেখতে পাবেন, এর মধ্যে সালমা ট্যানারিতে স্যাম্পল বেসিসে করেছে। যদি সম্পূর্ণ প্রজেক্টগুলো হয়ে যায় তাহলে আসলে কিন্তু ডাম্পিং ইয়ার্ডে আপনার লোডটা কমে যাবে। আমরা লেদার ওয়ার্কিং গ্রুপের ক্রাইটেরিয়ার মধ্যে আমরা চলে আসবো। আর একটা জিনিস আমি টাকার ফিগারে যদি বলতে চাই, সলিড ওয়েস্টকে আমি সবসময় বলি কিন্তু ওয়েস্ট বলি না, আপনি এটাকে বলি আমি গোল্ড। কারণে গোল্ড বলি যে আপনি এখান থেকে মানি জেনারেট করতে পারবেন। প্রায় যদি রিসাইকেল প্রজেক্টে যান আপনি 4 থেকে 500 কোটি টাকা ইয়ে করতে পারবেন। আবার রিসাইকেল প্রজেক্ট থেকে যদি এটা ধরনের এটাতে ব্যাক করলেন বা আপনি বন্ডেড লেদার একটা ভালো একটা প্রজেক্ট আর কি চাইনিজরা করছে। এই বন্ডেড লেদার দিয়ে আপনার শু বানাতে পারেন, এই বন্ডেড লেদার দিয়ে আপনি ব্যাগ বানাতে পারেন, তখন কিন্তু আপনি 1000, 1500 বা 2000 কোটি টাকা টার্নওভার থেকে আগাতে থাকবে। আমরা ডলার নিয়ে আসবো, আমরা কমার্শিয়ালাইজেশন করব, আমরা দেশের অর্থনৈতিক উন্নয়ন করব, পাশাপাশি কিন্তু পরিবেশটা আমার ঠিক করে আমাদের করতে হবে। দুটো দিকই আমাকে চিন্তা করতে হবে আর কি। মানে সলিড ওয়েস্ট এখন সলিড গোল্ডে পরিণত হচ্ছে এবং সেটাই করা দরকার আমাদের, তাই না? যেটা আমরা অবহেলিত রেখেছি এতদিন। আপনাকে ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। মোহাম্মদ শাহিন আহমেদ, কারখানার ইন হাউস ওয়েস্ট ম্যানেজমেন্ট, বিশেষ করে প্রি ট্রিটমেন্ট, ক্রোম রিকভারি ইউনিট এবং ইটিপি স্থাপন, ক্রোমিয়াম এবং অন্যান্য তরল বর্জ্য আলাদা পাইপের মাধ্যমে প্রেরণ
লবণ পরিশোধনের প্রয়োজনীয় যন্ত্র স্থাপন ও বাস্তবায়নের অগ্রগতি কতটুকু হয়েছে? প্রত্যেকটি ট্যানারি আপনার এটা প্রতিপালন করছে যে আপনার কিভাবে আপনার লবণ ঝেড়ে রাখতে হবে, কিভাবে আপনার ক্রোম আপনার ডিসচার্জ করতে হবে, এবং কিভাবে বার স্ক্রিনগুলো আপনার ঠিক করতে হবে, এবং ইন হাউস ট্রিটমেন্টটা আসলে ইন হাউস ট্রিটমেন্টের উপরেই কিন্তু আপনার বেসিক্যালি আমার সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্টের যে মানমাত্রা সেটা কিন্তু নির্ভর করছে। তো আমরা মনে করি যে আসলে এইগুলো আরও আধুনিকায়ন করতে হবে। যেমন অনেক ট্যানারি আছে যে আপনার পার্শ্ববর্তী দেশে তারা কিন্তু আরও প্রযুক্তি ব্যবহার করছে। আমি যে সময় আড়তে যাব ওই সময় কিন্তু আসলে আমার নিজস্ব ইটিপি তৈরি করতে হবে। আমাদের এইখানে প্রায় 20 থেকে 30টি ট্যানারি তাদের সেই সক্ষমতা আছে নিজস্ব ইটিপি তৈরি করার, কারণ সেইখানে তার ট্যানারির প্রেমিসেসে তার জায়গা আছে সে নিজস্ব ইটিপি করার। যারা ইটিপি করতে চায় তাদেরকে ইটিপি পারমিশন দিয়ে তাদেরকে সফট লোনের মাধ্যমে আপনার যাতে ইটিপিটা করতে পারে, এবং সেই ইটিপিটা হবে আপনার আধুনিক আরও সিস্টেমের, যেখানে কিনা আপনার এই সলটাকে রিকভার করে এই পানিটাকে আবার রিউজ করা যায়। আপনি সলিড ওয়েস্টের কথা বলেছেন, সলিড ওয়েস্ট এটা রিসোর্স, এটা গোল্ড। ফ্ল্যাশিং যে আমার সলিডটা সেটা দিয়ে আমরা কিন্তু ফ্যাট আমরা তৈরি করে সাবান ফ্যাক্টরিতে আমরা ব্যবহার করতে পারি। প্রযুক্তি আছে এখানে, কিন্তু আমরা এখানে আমাদের সেই ইন্ডাস্ট্রি আমরা গড়ে তুলতে পারিনি। বাই প্রোডাক্ট করার জন্য যেই ধরনের যন্ত্রপাতি লাগে, মেশিনারিজ লাগে, সেগুলো কি খুব একটা এক্সপেন্সিভ খুব একটা বেশি নয়, কিন্তু এখানে আসলে ইন্ডাস্ট্রি চালাতে গেলে যে গ্যাসের স্বল্পতা, বিদ্যুতের স্বল্পতা, এটা কিন্তু একটা প্রধান প্রতিবন্ধকতা। তো আমি মনে করি যে সাপোর্ট দরকার সরকারি জায়গা থেকে, সেখানে বোধহয় আমাদের একটু নজর দিতে হবে, আমাদের উদারতা আরো দেখাতে হবে, এখানে নজর দিতে হবে। আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা যেমন খুব সচেতন, আমাদের সরকারি মহল কিন্তু সেইভাবে না। আপনার আজকে এই বর্জ্য দিয়ে কিন্তু আপনার সেই ফার্টিলাইজার তৈরি করা সম্ভব, সেটাও আমরা করতে পারছি না। এখানে কিন্তু অনেক সায়েন্টিফিক টেকনোলজি আছে যেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। জনাব আবুল কালাম আজাদ, পরিবেশ দূষণ কমাতে শ্রমিকদের করণীয় কি? এক্ষেত্রে শ্রমিক ইউনিয়ন কি ধরনের ভূমিকা পালন করছে? ট্যানারি শিফটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল পরিবেশ দূষণের কথা বলি, পরিবেশ দূষণ মুক্ত একটা আধুনিক চামড়া শিল্প নগরী হবে। আমরা ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন বা ট্রেড ইউনিয়ন যাই বলেন, প্রথম আমরা এটাকে ওয়েলকাম করেছি এবং অ্যাক্টিভলি আমাদের ট্যানারি ওনারদের সাথে সরকারের সাথে এক হয়ে আমরা ট্যানারি শিফটিংকে ত্বরান্বিত করেছি। আমাদের ওয়ার্কারও আগের থেকে এই ব্যাপার সচেতন হয়েছে। আমি অস্বীকার করব না যে যেমন কোথাও যদি অ্যাপ্রন দেওয়া হতো, কোথাও যদি মাস্ক দেওয়া হতো, অনেক জায়গায় কিন্তু এখনও দেওয়া হয় না। কোথাও কোথাও দেওয়া হলে শ্রমিকরা কিন্তু আগে এটা পড়তো না, বলে এইভাবে তো সারা জীবন কাজ করে আসছি, কোনো অসুবিধা হয় নাই, এখন কি হবে। কিন্তু এখন শ্রমিকদের মধ্যে এই জিনিসটা সচেতনতা বৃদ্ধি পেয়েছে, না ইনহেল করলে কিন্তু তুমি আজকে এফেক্ট হবে না, তুমি পরে বুঝতে পারবা। শ্রমিকরা কিন্তু এখন যেখানে যেখানে দিচ্ছে ম্যানেজমেন্ট, সেটা কিন্তু শ্রমিকরা পরিধান করে, এবং সেই জায়গাটায় আমাদের কাজটা তো এটাই করব। আমরা তো আর এর বেশি কিছু করতে পারবো না। ডেভেলপমেন্ট পার্টনারের মাধ্যমে ওয়ার্কারদেরকে বলি, তোমরা যেহেতু ড্রামে কাজ করো, ড্রামেই তো পানিটার বেশি ইউজ হয়, সুতরাং আগে পাইপ ছেড়ে দিয়ে রাখতো, সুপারভাইজার হয়তো খেয়াল করতো অথবা ওয়ার্কাররা খেয়াল করতো না। এখন কিন্তু সাম এক্সটেন্ট ওয়ার্কারও মনে করে যে না, এটা আমরা আমাদের অবস্থান থেকে আমরা এই জায়গাগুলোতে কিন্তু ইমপ্রুভ করতেছি। এবং সাস্টেনেবিলিটির কথা যখন বলবো, তখন পরিবেশের কথাও বলবো, এবং মানে সেখানে শোভন কাজের কথাও বলতে হবে, এসডিজির লক্ষ্যের কথাও মারতে হবে। এলডব্লিউ সার্টিফিকেশন পাওয়ান কোনোটাকে বাদ দিয়া কোনোটা কিন্তু আলটিমেটলি হবে না। এখন তো এরকমভাবে একটা পদক্ষেপ নিতে পারে, যেই পদক্ষেপটা আমাদের যেখানে ওনাদের বলতেছে যে আমাদের ওই জায়গায় আমাদের এই টাকাটা হলে আমরা এটা করতে পারি। তো হাজার হাজার কোটি টাকা এদিক সেদিক হয়ে যাচ্ছে, আমাদের এইরকম একটা ইম্পোর্ট সেক্টরের জন্য গভর্নমেন্ট কেন সেভাবে নজর দিবে না? আবারও যদি বিভিন্ন ফোর্স গঠন, টাস্ক ফোর্স, অথরিটি, অমুক তুমুক, এটা করতে গিয়ে যদি আরও 5 বছর চলে যায়, তখন তো সেক্টরও থাকবে না, শ্রমিকও থাকবে না, এবং এটা আবার সেই পাটের মতো এটা আবার বিদেশিদের হাতে চলে যাবে। আর ইউরোপিয়ান ইউনিয়নে আগে আসতেছে, তারাও মনে করে যে না, এখানে শ্রম সস্তা, কোয়ালিটি চামড়া, সুতরাং এই জায়গাতে তারাও লাভবান হবে, এই জন্যই তারা আগে আসতেছে। তা আমরা সেই সুযোগটা কেন আর নেব না? এটা দেরি করা আর ঠিক হবে না, তাইলে সেক্টর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে বেসিক্যালি এমন একটি প্রোডাক্ট যেটা 100% র মেটেরিয়াল বাংলাদেশের, রাইট, এবং যেটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল একটা সম্ভাবনা, শক্তি, এবং যেটা
আমরা যদি ঠিক মতো ধরে না রাখতে পারি তাহলে কিন্তু যেটা বললেন যে পাটের মতো একদিন এটাও হারিয়ে যাবে। তো সেই জায়গায় যদি চিন্তা করি তাহলে কিন্তু আর দেরি করার কোনো উপায় নেই এবং আমাদের কিন্তু এখনই পদক্ষেপ অনেক সময় চলে গেছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এআর চৌধুরী রিপন, পরিবেশ দূষণ কমাতে সিএসও হিসেবে আপনারা কতটুকু অবদান রাখতে পারছেন? এক্ষেত্রে আশানুরূপ ফলাফলের জন্য ভবিষ্যতে সিএসও আরও কি ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? চামড়া শিল্প কিন্তু একটা বিশাল সম্ভাবনাময় সেক্টর এবং এই সেক্টর আরেক দিক দিয়ে ঝুঁকিপূর্ণ শিল্প হিসেবেও কিন্তু চিহ্নিত। এই সেক্টরকে সাস্টেনেবল করতে হলে আমাদেরকে কিছু ইমিডিয়েট পদক্ষেপ নিতে হবে এবং সেই পদক্ষেপগুলোতে এই সিএসও হিসেবে আমরা যে কাজগুলো করছি সেটা হচ্ছে একটা কালেকটিভ অ্যাপ্রোচ এবং কালেকটিভ এফোর্টকে আমরা ডেভেলপ করার সাপোর্ট করার চেষ্টা করছি এই প্রজেক্টের মাধ্যমে। সেটার ভিতরে দুটো জিনিসকে খুব জোর দেয়, একটা সেটা সোশ্যাল কমপ্লায়েন্স এবং এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্সকে কীভাবে স্ট্রেনথেন করা যায়। এবং ইন্ডাস্ট্রির কিন্তু তার একটা এক্সপোর্ট ডাইমেনশন রয়েছে, তার ডোমেস্টিক ডাইমেনশনও রয়েছে, কিন্তু আমাদের কিন্তু দেশের ভিতরে আভ্যন্তরে একটা বিরাট বাজার রয়েছে। দুটো বাজারকে কম্বিনেশন করে এটাকে কীভাবে আমাদের যে কম্প্রিহেন্সিভলি এই লেদার সেক্টরের যে আপনার ট্যানারি, ফুটওয়্যার এবং যে লেদার গুড প্রোডাক্টস, এগুলো মিলেই যে সাপ্লাই চেনটাকে কীভাবে ক্লিন আরও এফিশিয়েন্ট এবং আরও সাস্টেনেবল করা যায়, তার জন্য একটা স্ট্র্যাটেজিক প্ল্যান দরকার। কীভাবে আসলে কার্যকর করা যায় এবং এটাকে টাইম বাউন্ড করা যায়। 2030 সালের ভিতরে কিন্তু এই সেক্টরকে একটা ট্রান্সফরমেশনের ভিতরে যেতেই হবে যদি আমরা এক্সপোর্ট মার্কেটটাকে ধরে রাখতে চাই। আমাদের যে স্টেক হোল্ডারগুলো রয়েছে তাদের ভিতরে ক্যাপাসিটি বিল্ড করা, তাদের ভিতরে কনসেনসাস বিল্ড করা, তাদের ডায়ালগ এবং তাদের ট্রেনিং, ক্যাপাসিটি বিল্ডিং, ইনফরমেশন, এই বিভিন্ন কাজগুলোতে সিএসওরা অবদান রাখছে এবং চেষ্টা করছে যে এটাকে কীভাবে সোশ্যাল ডায়ালগের জায়গাটাকে স্ট্রেনথেন করা যায়। এবং এই ক্ষেত্রে ইন্সপেকশনেও আমরা কিছুটা সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছি, পার্টিকুলারলি লেবার ইন্সপেকশনের চেকলিস্ট যেটা রয়েছে এটাকে আমরা লেবার ইন্সপেকশন ডিপার্টমেন্টের সঙ্গে আমরা কাজ করছি, ওনাদের সাথে নিয়েই পরিবেশ অধিদপ্তর যে ইন্সপেকশনগুলো করছে সেগুলোর ভিতরে কীভাবে ইনক্লুসিভনেস আনা যায়। কারণ লেবার ইন্সপেকশন ও পরিবেশ ইন্সপেকশনে যারা যাচ্ছেন তাদের সঙ্গে কানেক্টিভিটিটা কীভাবে করা যায় এবং সবাই জানুক যে ইন্সপেকশনের রেজাল্টটা কী এবং কীভাবে সমন্বিত হবে এটাকে, যে ইন্সপেকশন ফাইন্ডিংসগুলোকে আমরা ওভারকাম করতে কারখানাকে আরও ডিসেন্ট এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করতে পারি এবং যে ওয়েস্ট এবং ওয়াটার সহ যে সমস্ত পলিউশনগুলো রয়েছে সেগুলোকে সবাই মিলে আমরা মিনিমাইজ করতে পারি, তার জন্য একটা কালেকটিভ এফোর্ট তৈরি করা এবং এই জন্য ট্রেনিং একটা বিরাট কন্ট্রিবিউটর ফ্যাক্টর। এবং আমাদের এই প্রজেক্টের মাধ্যমে প্রায় 3000-এর মতো মালিক, শ্রমিক, ট্রেড ইউনিয়ন, কমিউনিটি সবাই মিলে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কিছুটা ক্যাপাসিটি বিল্ড করা হয়েছে। সবার একটা এম্পাওয়ারমেন্ট করে সেই জায়গাটা হেলথি এনভায়রনমেন্ট, ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি করা এবং সেটা সোশ্যাল ডায়ালগের মাধ্যমে স্ট্রেনথেন করার মাধ্যমে সাস্টেনেবিলিটির জায়গায় পৌঁছায়, সেই কাজটাই আমরা করছি এবং চলমান থাকবে। যে আমাদের অপেক্ষা করার সময় নেই, আমাদেরকে এই ইন্ডাস্ট্রিকে যদি বাঁচাতে হয়, আগাতে হয়, তাহলে আমাদেরকে এখনই অ্যাক্ট করতে হবে। সেই অ্যাক্ট করার জায়গাটায় আমরা কন্ট্রিবিউট করছি এবং এটা চলমান রয়েছে। যদি আমি একটু অ্যাড করতে চাচ্ছি, তিনটা ইম্পর্টেন্ট ইস্যুস আছে। ট্যানারি শিল্পে যে কেমিক্যালস যেটা ইউজ করা হচ্ছে এর মধ্যে আমরা ক্রোমিয়ামের কথা বলছি এবং ক্রোমিয়ামের মধ্যে যে ক্রোমিয়াম একটা ডেঞ্জারাস কেমিক্যাল, কিন্তু আমি যদি আরো ক্লাসিফাইড করি এটা হচ্ছে আমরা ট্যানারিতে শিল্পে যে ক্রোমটা ইউজ হচ্ছে ট্রাইভ্যালেন্ট ইউজ হচ্ছে, কিন্তু এটা হেক্সাভ্যালেন্ট না। আর কিছু ফিনোলিক কেমিক্যাল ইউজ হচ্ছে এবং বেনজিলাডিন আপনার কিছু মাঝে মাঝে ইউজ হয়। তো এটার জন্য আসলে কি আপনার এটার জন্য রিসার্চ ডেভেলপমেন্ট দরকার আছে যে ওই কেমিক্যালসগুলা সে আদৌ ওই কেমিক্যালগুলো ইউজ হচ্ছে কিনা বা সেটা রিসার্চ ডেভেলপমেন্ট, এবং শুরুতেই যদি ওটাকে সরাই দেওয়া যায় তাহলে কিন্তু আপনার পরিবেশটা অনেকাংশে ইমপ্রুভ করবে। কারণ আপনার তিনটা কেমিক্যালস কিন্তু ডেঞ্জারাস, যে কেমিক্যালগুলো হ্যাজার্ডাস বা ক্ষতিকারক, সেই কেমিক্যালসের বদলে আমরা কি একটু বেটার মানে কেমিক্যাল ইউজ করতে পারি যেটা ক্ষতি হবে না? এখানে কিন্তু আসলে আমরা ট্যানারি, যার বাংলাদেশের ট্যানারিগুলো কিন্তু বিশেষত ইউরোপিয়ান কেমিক্যালস ব্যবহার করে, বিশেষত ইটালি, জার্মানি, নেদারল্যান্ড এবং এইসব দেশের আপনার স্পেন সহ এইসব দেশের কেমিক্যালসগুলো ব্যবহার করছে। এরা কিন্তু আপনার রিচ রেগুলেশন ফলো করে আপনার কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করছে এবং অনেক কোম্পানি আছে যারা ZDSC আপনার সার্টিফিকেট ধারী আপনার, অর্থাৎ তারা ফুল কমপ্লায়েন্ট। এখানে আপনার যাতে কোনো হ্যাজার্ডাস কেমিক্যালস আপনার এটার ভিতরে না থাকে তারা ওইভাবে উৎপাদন করছে। তো আমরা চেষ্টা করব আরও ট্যানারি মালিকদের ভিতরে সচেতনতা বৃদ্ধি করার জন্য, যাতে ওইসব কোম্পানির কেমিক্যালগুলোই যাতে বিশেষতভাবে ব্যবহার করে সেফ কেমিক্যাল, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কেমিক্যাল। আচ্ছা আচ্ছা, এখন যেটা বলছেন কেমিক্যালও কিন্তু অ্যাডভান্স এখন চলে আসছে। ওইগুলি আগের যে কেমিক্যাল এগুলো কিন্তু আস্তে আস্তে মানে অনেক কিছুর থেকেই কিন্তু তারা ইয়ে হচ্ছে। বাট এখনও 150টা কারখানার মধ্যে
140টাও যদি খুব কমপ্লাই করে ওই 10টা কারখানার জন্য বাকি কারখানাগুলা এফেক্টেড হয়ে যায়। সুতরাং এই জায়গায় এই কথাটা আমরা বারবার বলার চেষ্টা করছি, সবাই যেন এই জায়গাটায় আসতে চেষ্টা করে যে আমরা কমপ্লায়েন্স, এনভায়রনমেন্ট এবং কেমিক্যালের যে বিষয়গুলি, তখন কিন্তু অ্যাজ এ হোল সেক্টর হিসাবে আর এফেক্টেড হয় না। একজনের জন্য 10 জনের কিন্তু ইয়ে হয়ে যায়। 99% ভালো ট্যানারিগুলা ইউরোপিয়ান কেমিক্যাল ইউজ করছে। কম পানিতে চামড়া প্রসেস করা যায় কিনা বা এনজাইম ট্রিটমেন্টে যাওয়া যায় কিনা, যখন এগুলো করা হবে তখন অটোমেটিক্যালি কিন্তু মানে পলিউশনটা কমে আসবে। রাইট। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনাদের কাছ থেকে। আর এমন একটি শিল্প, যেই শিল্প মানে 53 বছর হয়ে গেছে এ দেশের স্বাধীনতার, এখনো আমরা এটা নিয়ে ভাবছি, ধুঁকছি এবং সমস্যা নিয়ে জর্জরিত আছি। এই শিল্প এত সম্ভাবনাময় একটা শিল্প, যে শিল্প আমরা যদি সেভাবে জোর না দেই তাহলে আমরা কিন্তু একটা বিশাল একটা সম্ভাবনার জায়গাকে নষ্ট করে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, পাট কিন্তু একটা দৃষ্টান্ত আমাদের জন্য। অবহেলায় আজকে আমরা কোথায় চলে গেছি। আর চামড়া নিয়ে যদি সেই অবস্থায় হয়, এর চেয়ে আর দুঃখজনক আর কিছু হতে পারে না। যাই হোক, আমরা চেষ্টা করছি সবাই মিলে। আমরা আশা করি আমরা যারা আলোচনা করলাম এবং দর্শক যারা দেখছেন, সবাই মিলে আমরা যখনই হাতে হাত মেলাবো এবং এটাকে একটা জোরে সোরে ধাক্কা দেব, এবং এর মধ্যে সরকারের ভূমিকা খুব বেশি ইম্পর্টেন্ট। সরকার এগিয়ে আসলেই কিন্তু বাকিরা এগোতে পারে। দর্শক, চামড়া শিল্পের কঠিন ও তরল বর্জ্য অবস্থাপনার কারণে আজ দেশের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির সম্মুখীন। তাই এ বিষয়ে জনসচেতনতা তৈরি করা খুবই জরুরি। পরিবেশ দূষণ নিরসনে সরকারের পাশাপাশি এই শিল্পের মালিক, শ্রমিক সহ সকল অংশীদারদের একসাথে কাজ করতে হবে। তবেই আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পারব। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন। আশা নেই শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।